প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শান্তনু স্যার তোমাদের আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, জীবজগতের শ্রেণীবিন্যাস। এই চ্যাপ্টার থেকে আমি কিছু এমসিকিউ নিয়ে এসেছি এবং সেই এমসিকিউ এর প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সামনে আজকে আপলোড করব। তোমরা এগুলো শেয়ার করবে। যদি উপকার হয়, তোমাদের মনে হয় যে তোমাদের উপকার হচ্ছে, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি অলরেডি চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর বিভিন্ন ভিডিওগুলো দিয়েছি, আমার শান্তনু স্যারের পাঠশালা দেখবে। আজকে আমি শুরু করি প্রশ্নগুলো নিয়ে। প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো আমি আগে দেখিয়ে দিই। এখানে 40টি প্রশ্ন আছে, পৃষ্ঠা 4টে পৃষ্ঠা আছে, পৃষ্ঠাগুলো দেখে নিই প্রশ্নগুলো। আচ্ছা, এই দ্বিতীয় পৃষ্ঠার প্রশ্নগুলো দেখে নাও। নেক্সট হচ্ছে তৃতীয় পৃষ্ঠায় পরের পৃষ্ঠার প্রশ্ন, এখানে তারপরের পৃষ্ঠা এবং একদম শেষের পৃষ্ঠায় এইটা, তারপরে শেষের দিকে আরেকটা পৃষ্ঠা আছে। এই যে মোট এখানে প্রশ্ন আছে 40টি। আমি তাহলে শুরু করব। এই প্রশ্ন প্রথম থেকে শুরু করি। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন, আদর্শ ব্যাকটেরিয়ার ক্যাপসুলের উদাহরণ। আদর্শ ব্যাকটেরিয়া, এখানে একটি ছবি আঁকলে খুব ভালো হয়, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না। ব্যাকটেরিয়ার একটি ছবি আমি এঁকে দেখাচ্ছি। 1 নম্বর প্রশ্ন দেখো, আদর্শ ব্যাকটেরিয়ার ক্যাপসুলের উপাদান কি থাকে? ক্যাপসুলের উপাদান থাকে হচ্ছে, আমি এটা একের উত্তরটা হবে পলিপেপটাইড, এ হবে, এটা হবে পলিপেপটাইড। কেমন? আমি একটু ছবিটা তোমাদের দেখিয়ে দিই। ব্যাকটেরিয়া, এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কোষের 3টে আবরণ থাকে। একদম বাইরের যে আবরণটা, এই আবরণটার নাম হচ্ছে স্লাইম স্তর। একে ক্যাপসুল বলে। স্লাইম স্তরকে বলে ক্যাপসুল। এবং তার ভেতরে যে স্তর, সেই স্তরটির নাম হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। এবং তার ভেতরে, একেবারে ভেতরে যে স্তরটি, তার নাম হচ্ছে কোষ পর্দা। এটা মনে রাখবে। এবং এই যে এই কোষ ক্যাপসুলের স্তরটি, এটি পেপটাইড দিয়ে গঠিত। আচ্ছা, পলিপেপটাইড আর কি, পলিপেপটাইড দিয়ে গঠিত। কেমন? কোষ প্রাচীর, এটি কিন্তু পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান। পেপটাইডোগ্লাইক্যান দিয়ে গঠিত। কেমন? আচ্ছা, তাহলে নিশ্চয়ই এর অপশানটা আমরা কোনটা হবে? পলিপেপটাইড দিয়ে গঠিত। নেক্সট হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া হলো। মিথজীবী ব্যাকটেরিয়া কাকে বলে? মিথজীবী ব্যাকটেরিয়া হচ্ছে রাইজোবিয়াম। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম কেন হবে? আমরা জানি যে মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম কারণ রাইজোবিয়ামের মধ্যে নিফ জিন থাকে। কেমন? এবং এর মধ্যে এক প্রকার উৎসেচক থাকে, তাকে বলে নাইট্রোজিনেজ। এরা কোথায় বাস করে? সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে। সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বাস করে, মূলের অর্বুদের মধ্যে বাস করে এবং নাইট্রোজেন সংবন্ধন করে। কারণ ওই উদ্ভিদে লেগ হিমোগ্লোবিন নামে একটি হিমোগ্লোবিন থাকে এবং তার সাহায্যে এরা নাইট্রোজেন সংবন্ধন করে। মিথজীবী পুষ্টি সম্পন্ন করে, অর্থাৎ সিম্বায়োটিক পুষ্টি একে বলা হয়। নেক্সট আমরা পরের প্রশ্ন দেখি। মিথানোজেন হলো এক প্রকার আর্কি ব্যাকটেরিয়া। কেন আর্কি ব্যাকটেরিয়া? আমরা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে মিথানোজেনটা, এটা একটুখানি ভাগ করে আমি তোমাকে দেখিয়ে দিই। এই যে মনেরা, পঞ্চরাজ্যে যে শ্রেণীবিভাগ, তার মধ্যে
প্রথমটার নাম হচ্ছে মনেরা। এই মনেরার মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া। কেমন? আর্কি ব্যাকটেরিয়া। এই আর্কি ব্যাকটেরিয়ার যে ভাগগুলো আছে তার নাম হচ্ছে, এক নম্বর হচ্ছে মিথানোজেন, দুই নম্বর হচ্ছে হ্যালোফাইলস, কেমন? আর তিন নম্বর হচ্ছে থার্মো অ্যাসিডোফিলস, থার্মো অ্যাসিডোফাইলস। এই যে এই চারটে ভাগ, এর মধ্যে আর এর আর এক, তাহলে একটা হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। ইউ ব্যাকটেরিয়া এখন আমি আলোচনা করতে যাচ্ছি না। তাহলে এই মনেরাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আর্কি ব্যাকটেরিয়া। আর্কি ব্যাকটেরিয়া বিভাগটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, মিথানোজেন, হ্যালোফাইলস আর থার্মো অ্যাসিডোফিলস। তাহলে নিশ্চয়ই আমরা তিনের যে উত্তরটা আর্কি ব্যাকটেরিয়া, নিশ্চয়ই আমি বললাম আর্কি ব্যাকটেরিয়া হলো, মিথানোজেন হলো এক প্রকার, মিথানোজেন কি এক প্রকার নিশ্চয়ই আর্কি ব্যাকটেরিয়া। তাহলে এটা হবে সি দাগ। 4 নম্বর দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে। এখানে আমি দেখিয়েছি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কী থাকে, পেপটোগ্লাইকান এখানে দেখো আছে। তাহলে এটার উত্তর হবে ডি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে পেপটোগ্লাইকান থাকে। এই যে দেখিয়েছি আমি, 4 হচ্ছে ডি। 4 না, একটা বাদ গেল। ও 4 এটা হচ্ছে 5 দাগ, একটু বাদ গেল। 5 দাগ হচ্ছে ডি হবে, 4টা বাদ গেছে। কোনটি চরম লবণাক্ত পরিবেশে পাওয়া যায়? লবণাক্ত পরিবেশে, এর মধ্যে দেখো লবণাক্ত পরিবেশ হচ্ছে হ্যালোফাইলস। হ্যালোফাইলস কিন্তু এটা কিন্তু লবণাক্ত পরিবেশে জন্মায়। লবণাক্ত পরিবেশে কে জন্মায়? হ্যালোফাইলস। তাহলে এটি আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে, তাহলে এটা নিশ্চয়ই আর্কি ব্যাকটেরিয়া লিখব। ফেয়ারিং রিং দেখা যায়। ফেয়ারিং রিং কোথায় দেখা যায়? এই অ্যাগারিকাসের মধ্যে ফেয়ারিং রিং দেখা যায়। ফেয়ারিং রিং 6 হচ্ছে বি দাগ উত্তর। 6 দাগের উত্তরটা হবে বি। ফেয়ারিং রিং হচ্ছে, এইটা একটু তোমাদের আমি বলে দিই, এটা না হলে বুঝতে পারবে না। রাজ্য যে ছত্রাক, রাজ্য ছত্রাককে 4 ভাগে ভাগ করা হয়েছে, সেটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এক হচ্ছে জাইগোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা, এটা কাজে লাগবে আমি পরে প্রশ্নগুলো উত্তর বোঝাতে গেলে। আচ্ছা, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা। নেক্সট হচ্ছে বেসিডিওমাইকোটিনা, বেসিডিওমাইকোটিনা। আর একটা হচ্ছে ডিউটারোমাইকোটিনা। এর মধ্যে এই বেসিডিওমাইকোটিনা এর উদাহরণ হচ্ছে অ্যাগারিকাস। কেমন? অ্যাগারিকাসের যে ফুড দেহটা, একে দেখতে কীরকম দেখায়? এ দেখতে পরীর দলের মতো দেখায়, পরীর দলের মতো দেখায়। আমি একটা ছবি দেখিয়ে দিই তোমাদের। দেখো ছবিটা ঠিক এরকম হবে, এখানে দেখিয়ে দিই। এই যে অ্যাগারিকাসের দেহ, এই অ্যাগারিকাসের দেহ যে দেহটি, এটিকে পরীর দলের মতো দেখায়। এই জন্য অ্যাগারিকাসকে কী বলা হয়? অ্যাগারিকাসের এই কে ফেয়ারিং রিং বলে। এবার এখান থেকে আরেকটু কয়েকটা কথা তোমাকে বলে দিই। এই জাইগোমাইকোটিনাকে কী বলা হয়? জাইগোমাইকোটিনাকে বলা হয় কনজুগেশন ফাঙ্গি, কনজুগেশন ফাঙ্গি।
কনজুগেশন ফাঙ্গি কাকে বলে এটা মনে রাখবে। রাইজোপাস হচ্ছে উদাহরণ। অ্যাসকোমাইকোটিনা উদাহরণ, একে কী বলা হয়? স্যাক ফাঙ্গি বলে, স্যাক ফাঙ্গি বলে। এই যে বেসিডিওমাইকোটিনাকে কী বলে? ক্লাব ফাঙ্গি বলে। আচ্ছা, ডিউটারোমাইকোটিনাকে কী বলে? ডিউটারোমাইকোটিনাকে বলা হয় ইমপারফেক্টি ফাঙ্গি, ইমপারফেক্টি ফাঙ্গি কেন বলে আমি পরে আলোচনা করব। যাই হোক, নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ 6-এর এই প্রশ্নটা। আচ্ছা, 7-এর দাগটা দেখো। 7-এর দাগে হচ্ছে ব্যাকটেরিয়ার মেসোজোম শ্বসন উৎসেচক ধারণ করে, একে বলে কন্ড্রিয়েট। তাহলে 7-এর হচ্ছে সি, কন্ড্রিয়েট। এবার ব্যাকটেরিয়ার মেসোজোম শ্বসন উৎসেচক ধারণ করে। একটা ব্যাকটেরিয়া ছবি আমি আঁকছি। এই হচ্ছে একটি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ভেতরে কোষপ্রাচীর, ভেতরে থাকে কোষপর্দা। এই কোষপর্দাটা কি হয়? ভেতরের দিকে ভাঁজ হয়ে একটা থলির মতো আকার ধারণ করে। দেখো, একটা থলির মতো আকার ধারণ করেছে। এই যে থলির মতো আকার ধারণ করেছে, এটাই নাম হচ্ছে মেসোজোম। তাহলে মেসোজোম কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এটা কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়, গ্রাম নেগেটিভ না, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। মনে রাখবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা উদাহরণ হচ্ছে ব্যাসিলাস। কেমন? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ পর্দা সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে যে থলির মতো আকার ধারণ করে, একে কি বলে? মেসোজোম বলে। মেসোজোম একটা উৎসেচক ধারণ করে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, সাইটোক্রোম অক্সিডেজ নামে একটা উৎসেচক ধারণ করে। এই জন্যে এই অঙ্গটি মাইটোকন্ড্রিয়ার সঙ্গে তুলনীয়। কেমন? তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারলাম 7-এর সিট কেন হবে। নেক্সট হচ্ছে একে কন্ড্রিয়েট বলে। একজন বিজ্ঞানী সম্ভবত স্যালি একে কন্ড্রিয়েট বলে উল্লেখ করেছিলেন। আচ্ছা, নেক্সট হচ্ছে 8। দেখো, পনির উৎপন্ন, যে ব্যাকটেরিয়াকে কাজে লাগিয়ে পনির উৎপন্ন হয় তার নাম হচ্ছে লিউকোনস্টক। এটা হবে লিউকোনস্টক হবে। ইয়োগার্ট, এটা স্ট্রেপ্টোকক্কাস ক্রিমোরিস হবে। ঘোল, ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস হবে। কেফির, স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস হবে। তাহলে একেরটা হচ্ছে 3, 1-3। আচ্ছা, এইটা হবে 1 হচ্ছে 3, এইটা এ হচ্ছে অপশান। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, পনির লিউকোনস্টক, নেক্সট হচ্ছে ইয়োগার্ট স্ট্রেপ্টোকক্কাস ক্রিমোরিস, 3-এরটা 1 হচ্ছে ঘোল হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, এবং কেফির হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস ল্যাকটিস। এগুলো এই ব্যাকটেরিয়াগুলোকে কাজে লাগিয়ে এই উপাদানগুলিকে খাদ্য উপাদান তৈরি করা হয়। তাহলে 8-এর হচ্ছে এ হচ্ছে তার উত্তর। 8-এরটা হবে এ, 8-এরটা হবে এ। আচ্ছা, এইদিকে উল্টে দিই, নাহলে আমরা বোঝাতে পারবো না। আচ্ছা, এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। 9-এর দাগ চলে যাই। একটি ভোজ্য ছত্রাক আমি বলেছিলাম অ্যাগারিকাস হচ্ছে একটি ফ্রুট বডি দেখা যায়। এর উত্তরটা হবে অ্যাগারিকাস হচ্ছে ভোজ্য ছত্রাক। এবং আরেকটি ভোজ্য ছত্রাকের নাম তোমরা নিশ্চয়ই জানো, মাশরুম কিনে খেয়েছো। মাশরুম হচ্ছে আরেকটি ভোজ্য ছত্রাক। তাহলে 9-এর ডি হবে তার অপশান। 9-এর ডি হবে অপশান। আচ্ছা, তারপরে ব্যাকটেরিয়াকে রঞ্জিত করার প্রধান রঞ্জকটির নাম কি? 10 নম্বর প্রশ্নটা দেখো, একটু বুঝিয়ে দিচ্ছি আমি। ব্যাকটেরিয়াকে রঞ্জিত করার উপাদান নাম হচ্ছে, একজন বিজ্ঞানী, তিনি নাম হচ্ছে ক্রিস্টান গ্রাম। তিনি ব্যাকটেরিয়াকে রঞ্জিত করার জন্য একটি বিশেষ উপাদান ব্যবহার করেছিলেন, তার নাম হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট। অ্যাকচুয়ালি 2টো উপাদান তিনি নিয়েছিলেন। একটার নাম হচ্ছে ক্রিস্টাল
ক্রিস্টাল ভায়োলেট, আর তার সঙ্গে আয়োডিন, এই দুটি উপাদানের সাহায্যে তিনি ব্যাকটেরিয়াকে রঞ্জিত করেন। আয়োডিন হবে এটা, আয়োডিন। এবং রঞ্জিত করার পরে তিনি কোহল দিয়ে ধৌত করেন, কোহল বা অ্যাসিটোন কেমন দিয়ে ধৌত করেন। এটা দিয়ে তিনি কি করেছিলেন? ধৌত মানে ধুয়েছিলেন, ধৌত করেন। তাহলে দেখো, যে সমস্ত ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে রঞ্জিত করার পর কোহল বা অ্যাসিটোন দিয়ে ধৌত করলে রঙটা নিয়ে নেবে, রং নেয়, অর্থাৎ রঙিন হয়, তাদের বলে কি বলে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিশ্চয়ই গ্রাম রঙটা নেবে না, যেমন ইকোলি গ্রাম নেগেটিভ। তাহলে এখানে অপশানটা বুঝতে পেরেছ। নেক্সট হচ্ছে আমরা পরেরটা যাই, একটি ক্লাব ফাঙ্গির উদাহরণ। এই যে আমি দেখালাম ক্লাব ফাঙ্গির উদাহরণ হচ্ছে এই যে ক্লাব ফাঙ্গি বেসিডিও কার্প। বেসিডিও কার্প হচ্ছে ক্লাব ফাঙ্গি, অ্যাগারিকাস তার উদাহরণ। এখানে আমরা পেয়ে যাব অ্যাগারিকাস আছে লেখা, অ্যাগারিকাস হচ্ছে একটি ক্লাব ফাঙ্গির উদাহরণ। 11 হচ্ছে বি, তাহলে 11 হচ্ছে বি, এর উত্তরটা হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাস হচ্ছে ক্লাব ফাঙ্গির উদাহরণ। 12 দেখো, কোনটি আর্কিব্যাকটেরিয়া বিভাগ যুক্ত নয়? আর্কিব্যাকটেরিয়া বিভাগটা দেখো, এর মধ্যে অনেকগুলো রয়েছে। আর্কিব্যাকটেরিয়াকে তো আমি তোমাদের ভাগ করে দেখিয়ে দিয়েছি। আর্কিব্যাকটেরিয়া কী কী আছে? মিথানোজেন, হ্যালোফাইলস আর থার্মো অ্যাসিডোফাইলস। তাহলে এইটা বাদ দিয়ে যদি কিছু থাকে এর মধ্যে দেখো, মিথানোজেন আছে, হ্যালোফাইলস আছে, থার্মো ফাইলস আছে, কিন্তু সায়ানোব্যাকটেরিয়া হবে না, অর্থাৎ দাগটা হবে এটা সায়ানোব্যাকটেরিয়া। 12 হচ্ছে 12 বি। 12 কী হবে? উত্তরটা 12 হবে বি হবে, অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে 13টা লক্ষ্য করো। 13 কী আছে? ব্যাকটেরিয়া কোষে একটিমাত্র দ্বিতন্ত্রী ডিএনএ পেঁচানো অবস্থায় থাকে যা জেনেটিক তথ্য বহন করে, একে কি বলে? একে নিউক্লিওয়েড বলে। 13 নম্বরের প্রশ্ন নিউক্লিওয়েড, এটা দেখে নিই। 13 নম্বরের প্রশ্ন উত্তরটা হবে ডি। এই হচ্ছে একটি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কোষে তার নিজস্ব বংশগতি বস্তু অর্থাৎ ডিএনএ পেঁচানো অবস্থায় আছে, এটা তার নিজস্ব ডিএনএ পেঁচানো অবস্থায় রয়েছে। এইটাকে বলা হয় নিউক্লিওয়েড বলে, বা জেনোফারও বলা হয়, জেনোফার। মনে রাখবে, এটা ছাড়াও ব্যাকটেরিয়ার কোষে আরেকটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, এটা ক্ষুদ্রাকার, একে কিন্তু বলে প্লাজমিড। একে কি বলে? প্লাজমিড। মনে রাখবে, এই প্লাজমিড কিন্তু ট্রান্সজেনিক জীব তৈরির জন্য, জীব সৃষ্টির জন্য ব্যবহার করা হয়, সৃষ্টির জন্য এটাকে ব্যবহার করা হয়। এই জন্যে এটাকে বলে ভেক্টর বলে, বাহক বলে, জিন ট্যাক্সি বলে। আচ্ছা, তাহলে আমরা 13D কেন হবে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম, যে নিউক্লিওয়েড থাকে, এটি হিস্টোন প্রোটিনবিহীন, এই জন্য এটি নিউক্লিওয়েড বলে। এবার আমরা 14 দাগটা পড়ি। প্লাজমিড প্রকৃতপক্ষে কী? এই যে এখানে আছে অপশানটা, ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএ। এই যে ব্যাকটেরিয়ার অতিরিক্ত চক্রাকার ডিএনএ, এটাই নিশ্চয়ই প্লাজমিড। ট্রান্সজেনিক জীব সৃষ্টির জন্য ব্যবহার করা হয়, জিনকে বহন করার জন্য, অর্থাৎ একটি জিনকে আরেকটি জীবের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এটাকে ব্যবহার করা হবে। নেক্সট হচ্ছে 15টা আমরা, আচ্ছা এটা 14 গেল। আচ্ছা 14 হচ্ছে ডি, 14 হচ্ছে ডি হচ্ছে অপশান 15টা দেখো। এটা তো আমরা একটু আগে দেখালাম, জাইগোমাইকোটিনা। দেখো জাইগোমাইকোটিনাকে কি বলবো? জাইগোমাইকোটিনাকে বলবো কনজুগেশন ফাঙ্গি, 1 হচ্ছে 4। বেসিডিও মাইকোটিনাকে কি বলবো? বেসিডিও
অ্যাস্কোমাইকোটিনা আগে বলে দিই, পরপর আছে। অ্যাস্কোমাইকোটিনা মানে স্যাপ ফাঙ্গি, বেসিডিওমাইকোটিনা হচ্ছে ক্লাব ফাঙ্গি, আর ডিউটারোমাইকোটিনা হচ্ছে ইমপারফেক্টি ফাঙ্গি। অর্থাৎ একেরটা হচ্ছে 4, 1 4, এইটা হবে তার অপশান। অর্থাৎ 15 হচ্ছে 15 হচ্ছে বি দাগ, 15 হচ্ছে বি, 15 হচ্ছে বি। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা পরেরটা যাব। ইয়ারসিনিয়া পেস্টিস, ইয়ারসিনিয়া পেস্টিস হচ্ছে প্লেগ রোগ সৃষ্টি করে। ট্রিপোনিমা প্যালিডাম, এটা হচ্ছে একটা স্পাইরোকিটি, মনে রাখবে স্পাইরোকিটি এটা। আচ্ছা, এটা একটু লিখে দিই। 16 হচ্ছে ডি হবে, আর 17 হচ্ছে স্পাইরোকিটি। আর এটা যে রোগটা সৃষ্টি করে সেই রোগটা হচ্ছে সিফিলিস রোগ সৃষ্টি করে, সিফিলিস। এবং এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং এটাকে বলা হয় সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলা হয়। কেমন? যৌন রোগ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। আচ্ছা, নেক্সট হচ্ছে স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভ মেলাবো আমরা। আচ্ছা দেখি, ধানের ধসা রোগ, এটা কোনটা? এই যে দেখো, এক্সঅ্যান্থোমাস ওরাইজি, অর্থাৎ 1 4, এক্সঅ্যান্থোমাস ওরাইজি, ওরাইজা স্যাটিভা ধানের বিজ্ঞানসম্মত নাম, এটা একটু মনে রাখবে। নেক্সট হচ্ছে লেবুর ক্যাঙ্কার রোগ, এটা হচ্ছে এক্সঅ্যান্থোমাস কিস্টি, এক্সঅ্যান্থোমাস কিস্টি। আলুর উইল্ট রোগ, আলুর উইল্ট রোগ হচ্ছে সিউডোমোনাস, সিউডোমোনাস সোলানেসি। আর আলুর স্ক্যাব রোগ, এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস, স্ক্যাবিস, এটা একটু মনে রাখবে। তাহলে একেরটা হচ্ছে ধানের ধসা রোগ, এক্সঅ্যান্থোমাস ওরাইজি। দেখো 1 4 কোথায় আছে? 1 4, এই যে 1 4, এটা হবে উত্তর। তাহলে ধানের ধসা রোগ এক্সঅ্যান্থোমাস ওরাইজি, লেবুর ক্যাঙ্কার রোগ এক্সঅ্যান্থোমাস কিস্টি, আলুর উইল্ট রোগ সিউডোমোনাস সোলানেসি, আলুর স্ক্যাব রোগ স্ট্রেপ্টোমাইসিস স্ক্যাবিস। তাহলে 18 উত্তরটা হবে বি, 18 উত্তর হচ্ছে বি। নেক্সট, ব্যাকটেরিয়ার ট্রানজাকশান সংক্রান্ত নিচের ঘটনাবলীর সঠিক অনুক্রমের বিকল্পটি নির্বাচন করো। তোমরা যারা না পড়লে এটা বুঝতে পারবে না। এই 19-এর দাগটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 19-এর দাগ, ট্রান্সডাকশান, ব্যাকটেরিয়ার যৌন জনন। ট্রান্সডাকশান হচ্ছে ব্যাকটেরিয়ার একটি যৌন জনন পদ্ধতি। যৌন জনন পদ্ধতি 3টি পদ্ধতি আছে। একটা হচ্ছে কনজুগেশন, ট্রান্সফরমেশন আর ট্রান্সডাকশান। তাহলে ট্রান্সডাকশান কীভাবে ঘটে? তাহলে দেখো, এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে পোষক কোষ হিসাবে ব্যবহার করে, এবং এই ব্যাকটেরিয়ার কোষে ওপরে এসে ফাজ ভাইরাস আক্রমণ করলো, ফাজ ভাইরাস আক্রমণ করলো। ব্যাকটেরিয়ার কোষে তার নিজস্ব ডিএনএ আছে, এই যে ডিএনএ। এবার পরের ধাপে ফাজ ভাইরাস কি করবে? দেখো, ফাজ ভাইরাস তার যে ডিএনএ এই পোষক কোষের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। এইবার করে দিয়ে কি করবে? এই যে পোষক কোষের ডিএনএটাকে বিনষ্ট করে দিল, পোষক কোষের ডিএনএটাকে বিনষ্ট করে দিল। এটা কিন্তু তখন এর মধ্যে আর ডিএনএটা নেই। পরের ধাপে দেখো, পরের ধাপে কি হবে? পরের ধাপে আচ্ছা, পরের ধাপে যেটা ঘটবে সেটা হচ্ছে, পরের ধাপে এই ব্যাকটেরিয়ার কোষের মধ্যে এই ফাজ ভাইরাস তার অসংখ্য প্রতিলিপি গঠন করবে, অসংখ্য প্রতিলিপি গঠন করেছে। কেমন? গঠন করার পরে ব্যাকটেরিয়া তার নিজস্ব যে জিনোম সেটা তো থাকছেই, পোষক কোষের ফাজ ভাইরাসের নিজস্ব জিনোমের সাহায্যে তার নিজস্ব অনেকগুলো প্রতিলিপি গঠন করলো। এবার পোষক কোষের ডিএনএ কোনো ক্রমে তার মধ্যে এসে প্রবেশ করে গেল, অর্থাৎ একটি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। রিকম্বিনেন্ট ডিএনএ আর ডিএনএ তৈরি হয়ে গেল।
আর ডিএনএ তৈরি হয়ে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে যায়। তাহলে এই যে ঘটনাটা, এবং তার পরের ধাপে, এর পরের ধাপটা কি? এর পরের ধাপে এই যে ফাঁজ ভাইরাস ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে বিদীর্ণ করে এরা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে যায়, কেমন? এবং নতুন আরেকটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তাহলে নিশ্চয়ই আমরা এবং এই যে কোষপ্রাচীরকে বিদীর্ণ করলো, এটা লাইটিক চক্রের মাধ্যমে ঘটে। তোমরা এটা পড়লে নিশ্চয়ই বুঝতে পারবে, লাইটিক চক্র। এবং আক্রমণের প্রকৃতিটা তীব্র, অর্থাৎ ভিরুলেন্ট। ফাঁজ ভাইরাস টি2 ফাজ, তারপরে টি4 ফাজ, এই ধরনের লাইটিক চক্র সম্পন্ন করে টি4 ফাজ, কেমন? তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এই যে ট্রান্সডাকশান কাকে বলে আমি একটু বলে দিই, যে যৌন পুনঃসংযোজন পদ্ধতিতে ফাঁজ ভাইরাস পোষক কোষের মধ্যে কী করে প্রবেশ করায়, তার নিজের ডিএনএটাকে প্রবেশ করালো, করিয়ে অসংখ্য কপি গঠন করে, আর ব্যাকটেরিয়া কোষের ডিএনএটাকে নষ্ট করে দেয়। ডিএনএটাকে নষ্ট করলো এবং দৈবাতক্রমে ব্যাকটেরিয়া কোষের ডিএনএ এই ফাঁজ ভাইরাসের মধ্যে প্রবেশ করে এটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। তারপরে কি করে, এই ফাঁজ ভাইরাস ব্যাকটেরিয়া কোষপ্রাচীরকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে যায়। তার পরবর্তীতে এ কী করবে, নতুন আরেকটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে, এবং সেই ব্যাকটেরিয়াকে যখন আক্রমণ করছে তখন কিন্তু আমরা কি দেখব, যে ফাঁজ ভাইরাসে তার নিজস্ব যে ডিএনএ আছে তার সঙ্গে কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএও কিন্তু নতুন যাকে আক্রমণ করবে, যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তার দেহে প্রবেশ করবে। এই পদ্ধতির নামই হচ্ছে ট্রান্সডাকশান। আচ্ছা, তাহলে আমরা একটুখানি এটা আমি অল্প সময়ের মধ্যে আর অতটা ব্যাখ্যা করতে পারছি না। এখানে দেখো, তাহলে প্রথমটা হচ্ছে ফাঁজ ভাইরাসের পৃষ্ঠ সংলগ্ন হয়েছে পৃষ্ঠ সংলগ্ন, তাহলে এটা হবে 1 দাগ। আচ্ছা, তারপরে 2 দাগ দেখো, 2 দাগে কী হবে, 2 দাগে ফাঁজ ভাইরাসের এই ফাঁজ উৎসেচক দ্বারা পোষক কোষের ডিএনএ বিতরণ করবে, তাহলে এটা নিশ্চয়ই 2 দাগ হবে। এবং 3 দাগ হচ্ছে, 3 দাগে কী হবে, এই যে এখানে লেখাই আছে অবশ্য, অপত্য ফাঁজ গঠন করবে, এটা 3 দাগ হবে। 4 দাগ এটা হবে পোষক কোষের ডিএনএ স্থানান্তর হবে, আর 5 দাগ হবে এটা, অর্থাৎ তাহলে এটা হবে সি হচ্ছে অপশান। তাহলে প্রথমটা আমি বলি, ফাঁজের পৃষ্ঠ সংলগ্নতা এবং অনুভেদন, অর্থাৎ ফাঁজ ভাইরাস পোষক কোষের মানে ব্যাকটেরিয়া কোষের পৃষ্ঠ সংলগ্ন হলো এবং একটি উৎসেচক লাইসোজাইম উৎসেচকের সাহায্যে তার যে ডিএনএ, সেই ডিএনএ ব্যাকটেরিয়া কোষ অর্থাৎ পোষক কোষের মধ্যে প্রবেশ করালো। তারপরে ধাপে কী করবে, এই ফাঁজ ভাইরাস উৎসেচক দ্বারা পোষক কোষের যে ডিএনএ, সেই ডিএনএটাকে বিনষ্ট করে ফেললো, বিনষ্ট তো হলো। এরপরে কি করবে, এরপরে সে অপত্য ফাঁজ অনেক নিজের প্রতিলিপি গঠন করবে, অর্থাৎ ব্যাকটেরিয়া ফাঁজ তার প্রতিলিপি গঠন করলো। তারপরে কি করবে, পোষক কোষের মানে ব্যাকটেরিয়ার কোষের ডিএনএটা নিজের মধ্যে গ্রহণ করলো, স্থানান্তর হলো। তার ফলে কি হলো, ফাঁজ ভাইরাসের তো ডিএনএ ছিলই, আর পোষক কোষের ডিএনএ একত্রে মিলে একটা রিকম্বিনেন্ট ডিএনএ গঠন করলো। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে হলো। আচ্ছা, এর পরের ধাপটা এখানে যেহেতু এর মধ্যে নেই, এর পরের ধাপটা হচ্ছে পোষক কোষের কোষপ্রাচীরকে বিদারণ করবে, তারপরে আবার ওই ফাঁজ ভাইরাস বেরিয়ে আসবে এবং সুস্থ আরেকটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে। লাইটিক চক্রের মাধ্যমে এটা ঘটে। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা 20 নম্বরের প্রশ্নটা যাব। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। 19-এর দাগটা উত্তর হবে, 19-এর দাগে যা লেখাই আছে 19-এর দাগের উত্তরটা হবে সি। আচ্ছা, ভুল বক্তব্যটি শনাক্ত করো। আর্কি ব্যাকটেরিয়া এক প্রকার জীবন্ত জীবাশ্ম, এটা ঠিক। এরা উচ্চ তাপমাত্রা সহনে অক্ষম, এটা কিন্তু ভুল। অর্থাৎ উচ্চ তাপমাত্রা সহনে অক্ষম, উচ্চ তাপমাত্রা সহনে সক্ষম, তাহলে 20 দাগের বি হচ্ছে উত্তর, 20 হচ্ছে বি। আচ্ছা, পরের দিকে চলে যাই আমরা।
কোনটি ছত্রাকের বৈশিষ্ট্য নয়? আচ্ছা দেখো, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, এটা ঠিক আছে। সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন ফ্যাট, এটাও ঠিক আছে। ছত্রাক ক্লোরোফিলবিহীন, ঠিক আছে। প্রোক্যারিওটিক সমাঙ্গদেহী জীব, না। এই জায়গাটা ছত্রাক কিন্তু ইউক্যারিওটিক হবে, অর্থাৎ ছত্রাক ইউক্যারিওটিক হবে। তাহলে সি হচ্ছে তার উত্তর, এটা হচ্ছে সঠিক নয়। তারপরেটাতে দেখি আমরা, শৈবালের সঙ্গে ছত্রাক সহাবস্থান করে মিথজীবিত্ব প্রদর্শন করে। এটা আমরা জানি যে শৈবাল ও ছত্রাক মিথজীবী সমন্বয়ে গঠিত যে জীবদেহ গঠন করে তাকে লাইকেন বলে। এটা আমরা লাইকেন সম্বন্ধে পড়েছি, তো এটাও ঠিক। আচ্ছা, 21-এর দাগ হচ্ছে তাহলে সি উত্তর। 21-এর দাগ কোনটা হবে? সি। নেক্সট আমরা পরেরটা দেখব, থার্মাস অ্যাকুইটিকাস হলো। থার্মাস অ্যাকুইটিকাস, দেখো এর মধ্যে দুটো পার্ট আছে। থার্মাস মানে কি? উচ্চ তাপমাত্রা। অ্যাকুইটিকাস মানে কি? উচ্চ আম্লিক। অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াটা এইটা কিন্তু থার্মো অ্যাসিডোফিল ব্যাকটেরিয়া। আচ্ছা, 22টা একটুখানি তোমাদের এখানে দেখিয়ে দিই। থার্মাস অ্যাকুইটিকাস, থার্মাস অ্যাকুইটিকাস, এই যে 22, এটা 22-এর প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যা করে দিই। থার্মাস অ্যাকুইটিকাস, থার্মাস মানে এটা কিন্তু 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাস করতে পারে। আর অ্যাসিডোফিলস মানে কি? অর্থাৎ এরা উচ্চ আম্লিক, অর্থাৎ 2 pH এই আম্লিক পরিবেশে বাস করে। একদিকে উচ্চ তাপমাত্রা, একদিকে উচ্চ আম্লিক পরিবেশে বাস করে। যেহেতু দুটো বৈশিষ্ট্য এদের মধ্যে আছে, তাই এদের একত্রে থার্মো অ্যাসিডোফিলস বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছ 22-এর দাগের এ হবে কেন। নেক্সট আমরা 23-এর দাগ যাব। দেখো 23-এর দাগে হচ্ছে 70S রাইবোজোম থাকে। 70S রাইবোজোম হচ্ছে প্রোক্যারিওটিক কোষে থাকে। এর মধ্যে প্রোক্যারিওটিক কোষ কোনটি? ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াতে দাগ দেব, অর্থাৎ 23-এর হচ্ছে ডি দাগ। 23-এর উত্তর হচ্ছে ডি। এই দেখো, এই যে 70S ব্যাকটেরিয়া, এই 70S রাইবোজোম, 70S রাইবোজোম এর দুটো পার্ট আছে, দুটো অধ একক আছে। তোমরা নিশ্চয়ই জানো, একটা হচ্ছে 50S অধ একক, আর একটি হচ্ছে 30S অধ একক। এই যে 50S অধ একক, এটা কি কি নিয়ে গঠিত একটু মনে রাখবে, অনেক শর্ট কোশ্চেনের মধ্যে এটা দিতে পারে। এটা হচ্ছে 5S RNA, আর কি থাকে 23S RNA, আর কি থাকে 34টি প্রোটিন। এইটা নিয়ে গঠিত। কি কি নিয়ে গঠিত মনে রাখবে, 5S RNA, 23S RNA, 34টি প্রোটিন। আর এটা কি নিয়ে গঠিত? 16S RNA এবং তার সঙ্গে 21টি প্রোটিন নিয়ে গঠিত। এটা একটু মনে রাখবে, কি কি থাকে নিশ্চয়ই ব্যাখ্যা করে দিলাম। তাহলে 70S রাইবোজোম কোথায় থাকে? প্রোক্যারিওটিক, যে কোনো প্রোক্যারিওটিক কোষ, যে কোনো প্রোক্যারিওটিক কোষে থাকে। আচ্ছা, এবার আমরা 23 হয়েছে, এবার আমরা 24-এরটা যাব। ফ্ল্যাজেলা কোন প্রোটিন দিয়ে গঠিত? ফ্ল্যাজেলা ফ্ল্যাজিলিন প্রোটিন দিয়ে গঠিত। 24-এরটা দেখো, আমি একটু তোমাদের একটু ছবি এঁকে দেখিয়ে দিই। ব্যাকটেরিয়া ক্ষেত্রে 24-এরটা, এই যে একটি ব্যাকটেরিয়া ছবি আঁকছি আমি, এই একটি ব্যাকটেরিয়া, ধরে নাম এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার এই সাইটোপ্লাজমের বহিঃস্তর, ভেতরে তো সাইটোপ্লাজম থাকে, এখান থেকে সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে এরকম সূত্রাকার অংশ বাইরে বেরিয়ে আসে, বাইরে প্রসারিত হয়। এটার নাম হচ্ছে ফ্ল্যাজেলিন, এটা ফ্ল্যাজেলা, এটার নাম হচ্ছে ফ্ল্যাজেলিন। আর এই ফ্ল্যাজেলিন যে প্রোটিন দিয়ে গঠিত তার নাম হচ্ছে ফ্ল্যাজেলিন প্রোটিন। কী দিয়ে গঠিত মনে রাখবে? ফ্ল্যাজেলিন প্রোটিন। এবং ফ্ল্যাজেলা ব্যাকটেরিয়ার গমনাঙ্গ, ব্যাকটেরিয়ার গমনাঙ্গের নাম কি? ফ্ল্যাজেলা। তাহলে ফ্ল্যাজেলা নিশ্চয়ই কাকে বলে? ব্যাকটেরিয়ার এই যে সাইটোপ্লাজমের বহিঃস্তর থেকে উৎপন্ন কতগুলি সূত্রাকার প্রসারিত অংশ বাইরে বেরিয়ে এসছে, এদের ফ্ল্যাজেলা বলে। মনে রাখবে, ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে গঠিত ব্যাকটেরিয়ার গমনাঙ্গ। তাহলে 24-এরটা
উত্তরটা কি হবে? উত্তরটা হবে বি। 24-এর উত্তরটা হবে ফ্ল্যাজেলিন, মানে এই উত্তরটা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে গঠিত। 24 আমরা বুঝতে পারলাম। এবার আমরা পরের প্রশ্ন যাব। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমীয় পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে যে থলির মতো আকৃতি গঠন করে তাকে কি বলে? একটু আগে তোমাদের দেখিয়েছি, তাকে প্লাজমিড বলে। আমি যে পৃষ্ঠাটা উল্টে দিই, তাহলে তোমাকে আমি দেখাতে পারবো। এই যে এখানে দেখো, ব্যাকটেরিয়ার দেখা যাচ্ছে না, এখানটা দিয়ে দেখিয়ে দিই। দেখো ব্যাকটেরিয়ার এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়েছে, থলির মতো আকৃতি ধারণ করেছে, একেই মেসোজোম বলে। কেমন? তাহলে একে মেসোজোম বলে। এটা আমি ব্যাখ্যা করে তোমাদের বুঝিয়েছি, আর আমি এখানে বলছি না। এবার আমরা, এটা হয়ে গেল কত নাম্বার? 25 দাগ। আচ্ছা, 25 দাগ এটা হচ্ছে ডি। এবার হচ্ছে 26টা দেখো। 26-এ কী বলেছে? ব্যাকটেরিয়া হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়া হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ব্যাখ্যাতে কি বলেছে? রাইজোবিয়াম হলো একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। হ্যাঁ, একদম ঠিক। রাইজোবিয়াম হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ব্যাসিলাস গ্রাম নেগেটিভ ব্যাসিলাস ভুল হলো, ইকোলাই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সালমোনেলা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে রাইজোবিয়াম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটাও ঠিক। ব্যাকটেরিয়া হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটাও ঠিক। কিন্তু মনে রাখবে, এই বিবৃতি এবং ব্যাখ্যা দুটোই ঠিক, কিন্তু বিবৃতির ব্যাখ্যা এটি নয়। অর্থাৎ এখানে কোন অপশানটা ঠিক হবে? তাহলে এ ও আর উভয় ঠিক হবে, কিন্তু আর যথাযথ ব্যাখ্যা নয়, এটা হবে। নেক্সট আমরা, তাহলে এটা সি হবে উত্তর। এবার আমরা 27-এ চলে যাচ্ছি। দেখো, ছত্রাকের দেখো, ছত্রাকের সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। ছত্রাকের দেহে যে সঞ্চিত খাদ্য থাকে তার নাম হচ্ছে গ্লাইকোজেন। নেক্সট, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। মনে রাখবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ায় টিকোইক অ্যাসিড থাকে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কী থাকে? টিকোইক অ্যাসিড থাকে। নেক্সট, সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে স্লাইম স্তর থাকে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝলাম। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেরিপ্লাজমীয় গহ্বর থাকে। অর্থাৎ এই পেরিপ্লাজমীয় গহ্বরটা আমি তোমাদের একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, তাহলে একের 3 কোথায় গেল দেখি আমরা, কোনটা হবে? এই 1-3 এইটা হবে তার উত্তর। তাহলে ছত্রাক, সঞ্চিত উপাদান গ্লাইকোজেন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া টিকোইক অ্যাসিড থাকে, সায়ানোব্যাকটেরিয়ায় স্লাইম স্তর থাকে, বাইরের স্তর পিচ্ছিল স্তর। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পেরিপ্লাজমিক মিয় স্তর থাকে। এটা একটু দেখিয়ে দিই তোমাকে। এই যে ব্যাকটেরিয়া, আমরা একটা আগের পৃষ্ঠাটা একটু দেখিয়ে দিই। এই যে ব্যাকটেরিয়ার কোষের দুটো যে স্তর, ভেতরের স্তর নাম কি? আমি এটা দেখা যাচ্ছে না। ভেতরের স্তর নাম হচ্ছে কোষ পর্দা, আর তার বাইরে কোষ প্রাচীর। অর্থাৎ কোষ পর্দা এবং কোষ প্রাচীরের মাঝখানে এখানে একটি গহ্বর আছে। এই গহ্বরটিকেই বলা হয় পেরিপ্লাজমীয় গহ্বর। এই গহ্বরের মধ্যে পেরিপ্লাজম থাকে, জেলির মতো পদার্থ, যা উৎসেচক উৎপন্ন হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় কোষ পর্দা কোষ প্রাচীরের মাঝখানে যে গহ্বর থাকে তাকে পেরিপ্লাজমীয় গহ্বর বলে। এই গহ্বরে পেরিপ্লাজম থাকে, জেলির মতো পদার্থ, উৎসেচক উৎপন্ন হয়। তাহলে এটা উত্তরটা নিশ্চয়ই বুঝতে পারলাম। নেক্সট আমরা পরের প্রশ্ন চলে যাব। পরের প্রশ্নটা দেখো 28 নাম্বার প্রশ্ন। 28 নাম্বার কী আছে দেখো? কোন পদ্ধতিতে ব্যাকটেরিয়া যৌন জনন সম্পন্ন করে? আমি তোমাদের আগে বলেছি ব্যাকটেরিয়া যৌন জনন পদ্ধতি 3টি। এই যে কনজুগেশন, ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন, অর্থাৎ এই 3টি পদ্ধতি হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জনন। কেমন? এটা মনে রাখবে। 28-এর হচ্ছে ডি উত্তর। ব্যাকটেরিয়ার যে গঠনগুলো হোস্টের দেহে সংযুক্ত করতে সাহায্য করে তাকে কি বলে? তাকে ফিমব্রি বলে। ব্যাকটেরিয়া যে গঠন একটু দেখিয়ে দিই তোমাকে, 29-এর দাগ।
এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কোষের একেবারে বাইরের স্তর থেকে, একেবারে বাইরে স্তরে কতগুলো এরকম সূত্রাকার উপাঙ্গ দেখা যায়। এই উপাঙ্গগুলোকে বলা হয় কি বলে? ফিমব্রি বলে। এই উপাঙ্গকে বলে ফিমব্রি, ফিমব্রি বলে বা পিলিও বলা হয় বা পিলিও বলে। কেমন? এইগুলো পিলিন প্রোটিন দিয়ে গঠিত, পিলিন প্রোটিন দিয়ে গঠিত, পিলিন প্রোটিন দিয়ে গঠিত। এইবার বলেছে এই যে ব্যাকটেরিয়ার যে গঠনগুলো হোস্টের সঙ্গে যুক্ত, এই পিলি কিন্তু দুই প্রকার। একটা সাধারণ পিলি, একটা সাধারণ পিলি, আর একটা সেক্স পিলি। এই সেক্স পিলি, সাধারণ পিলি হোস্টের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করে, আর সেক্স পিলি কনজুগেশন টিউব গঠন করে। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারলাম। তাহলে উত্তরটা হবে ডি, উত্তরটা হবে, এই উত্তরটা কী হবে? ডি। 30-এর দাগ, 30-এর দাগ দেখো, কিছু কিছু ব্যাকটেরিয়া কোষে উপস্থিত নিজ প্রতিলিপি গঠনে সক্ষম অতিরিক্ত চক্রাকার ডিএনএকে কী বলে? একটু আগে আমি আলোচনা করেছি, প্লাজমিড বলে। এটা আমি আলোচনা করছি না, দেখিয়েছি তোমাকে। আচ্ছা, 30-এর দাগ হচ্ছে এ। 31 দেখো, ডিউটারোমাইসিটিসকে ফাঙ্গি ইমপারফেক্টি বা ইমপারফেক্টি ফাঙ্গি বলে। কারণ কি? এখানে কিন্তু যৌন জনন দেখা যায় না। তাহলে থাকে কি? অযৌন জনন এবং অঙ্গজ জনন থাকে। নেক্সট, ব্যাকটেরিয়া কোষে অবস্থিত পিলির কাজ কি? আমি বললাম যে পিলি হচ্ছে একটা কাজ হচ্ছে হোস্টের সঙ্গে যুক্ত রাখা, আর একটা কাজ হচ্ছে জননের সময় কনজুগেশন টিউব গঠন করা। ক্লাব ফাঙ্গি, গদাকৃতি ফাঙ্গি ছত্রাক হলো, আমরা নিশ্চয়ই জানি। আচ্ছা, একে ক্লাব ফাঙ্গি হচ্ছে বেসিডিও মাইসিটিস বা বেসিডিও মাইকোটিনা, একে ক্লাব ফাঙ্গি বলে। আচ্ছা, এটা আমরা দেখে দিই। 31-এর তাহলে কোনটা লিখলাম? 31 হচ্ছে বি, 32 হচ্ছে সি, আচ্ছা 33 হচ্ছে সি। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, 34 দেখো, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড এবং টিকোইক অ্যাসিড পাওয়া যায়। এই যে এই অ্যাসিডগুলো পাওয়া যাবে কিন্তু সবসময় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পুরু হয়, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীরটা পুরু হয়, তাই এই অ্যাসিডগুলো থাকে, ফলে রঞ্জক কিন্তু ধরে নেয়। কেমন? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কিন্তু এটা থাকে না। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষে টিকোইক অ্যাসিড, টিকোরনিক অ্যাসিড, মিউরামিক অ্যাসিড, এইগুলো কিন্তু থাকে। তাহলে এই অ্যাসিড থাকে এবং যখন আমরা রঞ্জিত করব তখন কিন্তু এরা রঙটা ধরে নেবে। তাহলে 34-এর হচ্ছে বি দাগ, 34-এর বি। 35 দেখো, মেসোজম যে শ্বাস উৎসেচক থাকে, আমি একটু আগে আলোচনা করলাম, মেসোজমে সাইটোক্রোম অক্সিডেজ থাকে। মেসোজম সম্বন্ধে আর আলোচনা করছি না। 36 দেখো, আর্কি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে পেপটোগ্লাইক্যান না থাকার জন্য তা অন্য ব্যাকটেরিয়া থেকে আলাদা। কারেক্ট। আর্কি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কিন্তু পেপটোগ্লাইক্যান থাকে না, ব্যাকটেরিয়া কোষে থাকে, এই জন্য ওই ব্যাকটেরিয়া থেকে আলাদা, অন্য ব্যাকটেরিয়া থেকে। এরা চরম পরিস্থিতিতে বাঁচতে পারে না, না এটা ঠিক নয়। এরা তো চরম পরিস্থিতিতে বাঁচতে পারে। আমি তোমাদের 3টে ভাগ দেখিয়েছি, মিথানোজেন, হ্যালোফাইলস, আর্কি ব্যাকটেরিয়া। এরা কিন্তু তিনটেই চরম পরিস্থিতিতে বাঁচতে পারে। অর্থাৎ আর ভুল, অর্থাৎ এ ঠিক কিন্তু আর ভুল। এটা হচ্ছে এই অপশানটা রাইট হবে। 36-এর 3। আচ্ছা, 35-এর কী লিখলাম? 35-এর হচ্ছে সি, আর 35-এর সি, আর 36-এর 3। আচ্ছা, এবার তারপরে পৃষ্ঠা উল্টাবো। আচ্ছা দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট দ্রবণে রঞ্জিত হয়। হ্যাঁ হয়, কিন্তু অ্যালকোহলে বিধাহত হয় না, বিধাহত হয় না, ফলে রঙটা নিয়ে নেয়, এটা কারেক্ট। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পুরু, হ্যাঁ ঠিক, এতে পেপটোগ্লাইকান ও লিপিডের পরিমাণ কম, হ্যাঁ এটাও ঠিক। এখানে কোথাও একটা বইয়ে এখানে বেশি ছিল,
কন্ট্রাডিকশান হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানে কম লিখেছি। এই দুটো এটার সঙ্গে সম্পর্কিত, আমি এটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এটা এই রঙটা নেবে, এবং এতে কেন নেয় কারণ তার ব্যাখ্যাটা এখানে রয়েছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পুরু হবে, এতে পেপটোগ্লাইকান ও লিপিডের পরিমাণ, পেপটোগ্লাইকান থাকবে কিন্তু লিপিডের পরিমাণটা কম থাকে। কেমন, এখানে বেশি ছিল, আমি এটা কম করে দিয়েছি, কম হবে। তাহলে আর কিন্তু এর ব্যাখ্যা, তাহলে এটা লিখবে, অর্থাৎ এ ও আর উভয় ঠিক, এবং আর এর ব্যাখ্যা, অর্থাৎ এটা হবে এ অপশানটা রাইট হবে, অর্থাৎ 37-এর এ কেন হবে তোমাদের আমি বললাম, বুঝিয়ে দিলাম। 37-এর এ হবে তার উত্তর। এবার 38 দেখব আমরা। 38 দেখো, প্রদত্ত কোনটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নয়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এদের কোষপ্রাচীর পাতলা। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোষপ্রাচীর পাতলা হবে, রং নিতে পারে না। টিকোইক অ্যাসিড উপস্থিত না, এটা কিন্তু ঠিক নয়। টিকোইক অ্যাসিড থাকে না, গ্রাম পজিটিভে থাকবে। আমি বললাম বিভিন্ন অ্যাসিডগুলো গ্রাম পজিটিভে থাকে, তো এখানে কিন্তু গ্রাম নেগেটিভ এটা থাকে না। লিপিডের পরিমাণ বেশি থাকে, এখানে দেখো লিপিডের পরিমাণ কম, এখানে কিন্তু লিপিডের পরিমাণ বেশি থাকবে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ এর অপশানটা হবে এইটি উপস্থিত হবে না, এটা অনুপস্থিত থাকবে। এবার দেখো, মেসোজোম হলো এক প্রকার মাইটোকন্ড্রিয়ার, আচ্ছা এটা লিখে দিই। 38-এর অপশানটা হচ্ছে বি, 38 হবে বি। এবার 39টা দেখো, মেসোজোম হলো মাইটোকন্ড্রিয়ার সমবৃত্তীয় গঠন। হ্যাঁ, কারণ আমি তোমাদের বললাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যেও উৎসেচক থাকে, আবার মেসোজোমের মধ্যেও থাকে, তাই সমবৃত্তীয় গঠন। কারণ সমবৃত্তীয় অঙ্গ তোমরা আগে মাধ্যমিকে পড়েছো, উৎপত্তি গঠন আলাদা হলেও কাজ কিন্তু এক হতে পারে, এতে কাজ এক, সুতরাং এরা সেই অনুযায়ী সমবৃত্তীয়। আচ্ছা, ব্যাকটেরিয়ার কোষের সাইটোপ্লাজমের কোষপর্দা ভাঁজ সৃষ্টির মাধ্যমে মেসোজোম উৎপন্ন হয়, এটাও কিন্তু ঠিক, অর্থাৎ এ ও আর উভয় ঠিক, এবং আর এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ এটা হবে এ। 39 হবে এ হবে। এবার দেখো 40-এ ব্যাকটেরিয়ার অন্তরেণু, এটা একটু তোমাদের আমি ব্যাখ্যা করে দিই। এই যে ব্যাকটেরিয়ার অযৌন জনন, ব্যাকটেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে হয় এটা মুখস্থ রাখবে। ব্যাকটেরিয়ার অযৌন জনন 4টি পদ্ধতিতে হয়। এক হচ্ছে কনিডিয়া, 3 নম্বর হচ্ছে অন্তরেণু, আর মাইক্রোসিস্ট। এর মধ্যে এই অন্তরেণুটা গঠনটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে এখানে তো দিয়েই দিয়েছে, আমি এখানে দিচ্ছি না। এখানে একদম ভেতরে একটা স্তর আছে, এই যে ভেতরের স্তর, এই ভেতরের স্তরটাকে বলা হয় স্পোর প্রোটোপ্লাস্ট। এর ভেতরের স্তরটার নাম হচ্ছে স্পোর প্রোটোপ্লাস্ট। কেমন, এবার একে বেষ্টন করে যে অংশটা থাকে তাকে বলে কর্টেক্স। তাকে কি বলে? কর্টেক্স। কর্টেক্সকে বেষ্টন করে আরেকটি স্তর আছে, তাকে কি বলা হয়? তাকে বলে স্পোর কোট বলে। স্পোর কোটকে বেষ্টন করে আরেকটি স্তর আছে, এইকে বলা হয় কি বলে? এক্সোস্পোরিয়াম। তাহলে বাইরে থেকে এখানে লিখবে, একদম বাইরে, আমি এখানে আর লিখছি না, প্রশ্নটা জেরক্স করতে হবে সেই জন্য আর লিখছি না। এক্সোস্পোরিয়াম, বাইরেরটা হবে এক্সোস্পোরিয়াম, তার ভেতরের স্তরটার নাম, বাইরেরটা হচ্ছে এক্সোস্পোরিয়াম, তার ভেতরে থাকে এক্সোস্পোরিয়াম, তার ভেতরে থাকে এটা হচ্ছে 1 নম্বর, এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে 1 নম্বর এক্সোস্পোরিয়াম। তারপরে তার স্পোর কোট, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে 3 নম্বর হচ্ছে কর্টেক্স, আর 4 নম্বর হচ্ছে
স্পোর প্রোটোপ্লাস্ট। 1 নম্বর বাইরের স্তরকে বলে এক্সোস্পোরিয়াম, 2 নম্বর স্পোর কোট, 3 নম্বর কটেক্স, একদম ভেতরের অংশটাকে বলে স্পোর প্রোটোপ্লাস্ট। আমরা তোমাদের আমি 40টা প্রশ্ন ব্যাখ্যা করলাম, তোমরা এগুলো লক্ষ্য করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমি খুব আনন্দ পাই। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত, পরে আরেকটি MCQ নিয়ে আসবো। থ্যাংক ইউ।